তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ধ্বনি পরিবর্তনের কটা ভাগ, ধ্বনি পরিবর্তন কিভাবে হয় এবং ধ্বনি পরিবর্তনের কারণ কি সম্পূর্ণ কিন্তু আজকে আমরা আলোচনা করব। ওকে, আগে আমরা জানবো যে ধ্বনি পরিবর্তনের কারণ কি কারণে ধ্বনি পরিবর্তন হয়েছে। তো দেখো, ধ্বনি পরিবর্তনের অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট বা যেগুলো সবচাইতে বেশি আলোচনা করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নাম্বার 1, ভৌগোলিক অবস্থার কারণে ধ্বনি পরিবর্তন হয়। এটা মানে কি? এটা মানে আমরা যেই ভৌগোলিক অবস্থায় থাকি সেই ভৌগোলিক অবস্থা অনুযায়ী কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন আমরা যেখানে রয়েছি, আমরা যারা বাংলাভাষী, এখানে আমরা আমাদের যে বাতাস বা আমাদের যে ভৌগোলিক অবস্থান সেটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ মৌসুমী। তো এই যে নাতিশীতোষ্ণ মৌসুমীর কারণে আমাদের যে ভাষাটা এটা অনেক মিষ্টি একটা ভাষা। ইউনেস্কো কিন্তু স্বীকৃতি দিয়েছে যে বাংলা পৃথিবীর সবচাইতে মিষ্টি ভাষা। তো এই যে মিষ্টি ভাষা এটি হবার কারণ কি? কারণ হচ্ছে আমরা যে জায়গায় থাকি, মানে যে ভৌগোলিক এলাকায় থাকি, সেই ভৌগোলিক এলাকাটা অনেক সুন্দর একটা ভৌগোলিক এলাকা, তাই জন্য আমাদের ভাষাটা মিষ্টি। আবার যদি আমরা চলে যাই আরব বা দুবাইতে, সেক্ষেত্রে তার যে ভাষা সেটা কিন্তু অনেক অংশে কিন্তু কর্কশ, মানে সেখানে উর্দু ভাষা ইউজ হয়, সেই উর্দু ভাষা কিন্তু কর্কশ। কেন? তার কারণ ওখানের যে ভৌগোলিক অবস্থা, অর্থাৎ রুক্ষ সূক্ষ্ম যে চারিদিকে বালি ঢাকা মরুভূমি অঞ্চলের কারণেই কিন্তু এই পরিবর্তন। ওকে, তো নাম্বার 1 হচ্ছে ভৌগোলিক অবস্থার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। আচ্ছা, বোঝা গেল। নাম্বার 2 সেটা হচ্ছে সামাজিক অবস্থা এবং ভিন্ন ভাষার প্রভাবজনিত কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। বাংলাতে শুধুমাত্র যে বাংলা ভাষাই আছে এটা কিন্তু কোনো অংশে পারফেক্ট নয়। বাংলাতে বাংলা ভাষা ছাড়াও এমন অনেক শব্দ আছে যেগুলো বাংলা ভাষার মধ্যে পড়ে না। তার মধ্যে কয়েকটা উর্দু শব্দ রয়েছে, ইংলিশ শব্দ রয়েছে, ফার্সি শব্দ রয়েছে। তো এই উর্দু, ইংলিশ, ফার্সি এই শব্দ থাকার কারণ কি? তার কারণ এখানে আমাদের ভারতবর্ষে ফার্সিরা এসে রাজ করেছে, ইংরেজরা এসে রাজ করেছে, মুঘল সম্রাটরা এসে রাজ করেছে। তো তাদের কারণেই কিন্তু আমাদের ভাষাতে অনেক রকম পরিবর্তন এসেছে। ওকে, আচ্ছা, এছাড়াও আরও অনেক রকম কারণ আছে। তার মধ্যে অনেক হচ্ছে শারীরিক কারণ হতে পারে, যেমন শ্রবণজনিত কারণে অনেকে কানে কম শুনে বা ঠিকঠাক না শুনে উচ্চারণ করা। আবার বাকযন্ত্রের ত্রুটির কারণে অনেক সময় আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, সেই যে ত্রুটির কারণে অনেক সময় কিন্তু শব্দ পরিবর্তন বা ধ্বনি পরিবর্তন কিন্তু হয়ে যায়। তো এই হচ্ছে কারণ, যে কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। আচ্ছা, এতটুকু বোঝা গেল যে ধ্বনি পরিবর্তন কেন হয়। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু ধ্বনি পরিবর্তন কেন হয় এটুকু যদি না জানো তাহলে ধ্বনি পরিবর্তন আসলে কি এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই ধ্বনি পরিবর্তন কেন হয় এটুকু আগে আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, তখন আমরা জানলাম যে ধ্বনি পরিবর্তন কেন হয়, তাই তো। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ধ্বনি কত রকমভাবে পরিবর্তন হয়। ধ্বনি টোটাল 4 রকমভাবে পরিবর্তন হয়। কি কি? প্রথম যেটা হয় সেটা হচ্ছে ধ্বনির আগমন। নাম্বার 2 যেটা হয় সেটা হচ্ছে ধ্বনির লোপ। নাম্বার 3 যেটা হয় সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন। নাম্বার 4 যেটা হয় সেটা হচ্ছে ধ্বনি রূপান্তর। ধ্বনি রূপান্তর। তাহলে প্রথম আমরা কি কারণ জানলাম? তাহলে প্রথম ভাগটার নাম কি? প্রথম ভাগটার নাম হচ্ছে ধ্বনির আগমন। দ্বিতীয় ভাগটার নাম কি? দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে ধ্বনির লোপ। তৃতীয় ভাগটার নাম কি? তৃতীয় ভাগটার নাম হচ্ছে ধ্বনির পরিবর্তন। আর চতুর্থ যেটা হয় সেটা হচ্ছে ধ্বনির রূপান্তর। তো এই যে 4টি ভাগ, এই 4টি ভাগের মধ্যেই আমাদের ধ্বনি পরিবর্তন করতে হয় পরীক্ষার হলে। তো তোমাকে দিয়ে দেবে এই 4টি ভাগের মধ্যে যে কোনো একটা থেকে প্রশ্ন তুলে দেবে, দিয়ে তোমাকে বলবে ধ্বনি পরিবর্তন করো, বা ধ্বনি পরিবর্তন হয়ে কোন ধ্বনিতে পরিণত হয়েছে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে করবে? তো চলো আমরা খুব সহজে জেনে নিই। তো প্রথম আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ধ্বনির আগমন, মানে আমাদের শব্দতে একটা নতুন ধ্বনি আসবে। আগমন মানে আমরা কি জানি? আগমন মানে আমরা কি জানি? আসা। তো তাহলে ধ্বনির মধ্যে আরও একটা নতুন ধ্বনি আসবে, সেটাকেই বলা হচ্ছে ধ্বনির আগমন। ওকে, আচ্ছা, তো এই ধ্বনির আগমন এটাকে টোটাল 6 ভাগে ভাগ করা হয়েছে। 6 নয়, টোটাল 3 ভাগ। 6 নয়, টোটাল 3 ভাগ ভাগ করা হয়েছে। বাকি যে 3টে ভাগ, তোমরা যদি প্রথম 3টে ভাগ দেখো
বাকি 3টে ভাগ দেখা তোমাদের, বাকি 3টে ভাগ জানা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। আগে চলো আমরা বাকি 3টে ভাগ জেনে নিই। তো বাকি 3টে ভাগ জানার আগে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বাংলা বর্ণমালায় ধ্বনিকে 2টি ভাগ করা হয়েছে। কি? একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। এবার আমরা জানবো যে স্বরগমে কতগুলো ধ্বনির আগমন হয়েছে এবং সেগুলো কি। ওকে, তো স্বরগমে বা স্বরধ্বনিতে ধ্বনির 3 রকম আগমন হয়েছে। কটা রকম? করকম? 3 রকম আগমন হয়েছে। কি? তো দেখো প্রথমে তো যেহেতু এই যে ধ্বনির আগমন, এটাকে আমরা 2টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এটা আমরা জানি যে এটা ধ্বনির 2টো ভাগ। তো যেহেতু স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনিতে ধ্বনির আগমন ঘটেছে, তাই আমরা বলবো স্বরধ্বনিকে বলবো স্বরাগম। কি বলবো আমরা? গম। এবং ব্যঞ্জনধ্বনিতে যখন ধ্বনির আগমন ঘটে তখন তাকে আমরা বলবো ব্যঞ্জনগম। কি বলবো? ব্যঞ্জনগম। ব্যঞ্জনাগম। তো দেখো এবার আমরা জানবো যে এই স্বরাগমে কিভাবে ধ্বনির আগমন ঘটেছে এবং ব্যঞ্জনাগমে কিভাবে ধ্বনির আগমন ঘটেছে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্বরাগমে কিভাবে আগমন ঘটেছে। স্বরাগম মানে হচ্ছে কি, আমি কি বললাম, স্বর মানে হচ্ছে স্বরধ্বনি। তাহলে আমাদের একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এমন কোনো ধ্বনির কথা বলা হচ্ছে যেখানে স্বরধ্বনির আগমন হয়েছে, তাকেই আমরা বলছি স্বরাগম। ওকে, ধ্বনি কখন, কিভাবে, কোথায় আগমন হয়েছে সেই আগমন অনুযায়ী 3টি ভাগ করা হয়েছে। কটি ভাগ করা হয়েছে? 3টি ভাগে। কি? প্রথম ভাগটা হচ্ছে আদি স্বরাগম, আদি স্বরাগম। দ্বিতীয় হচ্ছে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। এবং তৃতীয় হচ্ছে অন্ত স্বরাগম। কি স্বরাগম? অন্ত স্বরাগম। ওকে, আচ্ছা, তাহলে আদি, মধ্য, অন্ত, 3টে পার্ট। তাহলে 3টে কি? একটা হচ্ছে আদি। আদি মানে কি? আদি মানে একদম শুরুতে। মধ্য মানে মাঝখানে আগমন হবে। এবং অন্ত মানে শেষে আগমন হবে। অন্ত মানে কি? অন্ত মানে শেষ। তাহলে শেষে যার আগমন হবে তাকেই বলা হচ্ছে অন্ত স্বরাগম। ওকে, দেখো স্বরধ্বনির যেমন 3টে ভাগ রয়েছে, সেই রকম ব্যঞ্জনধ্বনিরও 3টি ভাগ রয়েছে। কি? সেম জিনিস। আদি ব্যঞ্জনাগম, তারপর হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনগম। তারপর হচ্ছে অন্ত বা শেষ ব্যঞ্জনাগম। তাহলে দেখো আদি স্বরাগম, আদি ব্যঞ্জনাগম, মধ্য স্বরাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত স্বরাগম, অন্ত ব্যঞ্জনাগম। টোটাল 3টে 6টা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা জানবো এই যে আদি স্বরাগম, আদি ব্যঞ্জনাগম, এগুলো কিভাবে আমরা চিনব এবং এগুলো পরীক্ষায় কেমনভাবে আসবে, সেক্ষেত্রে আমরা কিভাবে মোকাবিলা করব। তো চলো আমরা জেনে নিই। প্রথমে আমরা চিনব কোনগুলো আদি স্বরাগম এবং কোনগুলো ব্যঞ্জন স্বরাগম। ওকে, তো দেখো আদি স্বরাগম, আদি মানে আমরা কি জানি? আদি মানে হচ্ছে শুরুতে, মানে একদম শব্দের শুরুতে। এখানে এই যে আদি স্বরাগম, এটা বলতে গিয়ে আমরা একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে। কী গান? গানটার নাম হচ্ছে স্টেশনের রেলগাড়িটা। তো এই যে স্টেশনের রেলগাড়িটা, এখানে আমি যে শব্দটা উচ্চারণ করছি স্টেশন, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আদি স্বরগমের একটা স্বরূপ। কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, চলো আমরা জেনে নিই। যেমন শব্দটা কী ছিল? শব্দটা হচ্ছে স্টেশন, তাই তো? স্টেশন, সেটা আমরা কী পেলাম? সেটা আমরা পাচ্ছি স্টেশন, স্টেশন। শব্দটা ছিল স্টেশন, সেটা আমরা পেয়েছি কি? সেটা আমরা পাচ্ছি স্টেশন। তাহলে এখানে কি পরিবর্তন হয়েছে? এখানে পরিবর্তন হয়েছে, দেখো এখানে শব্দের শুরুতে একটা হস্যই চলে এসেছে। হস্যইটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি না স্বরাগম, এটাকে আমরা বলি না স্বরধ্বনি। তো হস্যই যেহেতু স্বরধ্বনি এবং শব্দের শুরুতেই চলে এসেছে, তাই এটাকে আমরা বলবো আদি স্বরাগম। কি স্বরাগম? তাই আমরা এটাকে বলবো আদি স্বরাগম। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে আদি স্বরগম। কেন আদি স্বরগম হলো? কারণ শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন হয়েছে। আচ্ছা, এবার আমরা জানবো যে ব্যঞ্জনগম আমরা কাকে বলবো। আচ্ছা, এখানে আমরা একটা শব্দ নিচ্ছি, শব্দটা হচ্ছে ঋজু। কি শব্দের নাম? শব্দটা হচ্ছে ঋজু। এই যে ঋজু, এটা পরিবর্তন হয়ে এটা কি হয়েছে? তো এই যে ঋজু, এটা পরিবর্তন হয়ে হয়েছে। আচ্ছা, তো দেখো এখানে পরিবর্তন শব্দটা কি ছিল? শব্দটা ছিল ঋজু, সেটা পরিবর্তন হয়ে কি হয়েছে? সেটা পরিবর্তন হয়ে হয়েছে রুজু। তাহলে দেখো এখানে ছিল রি, সেটা পরিবর্তন হয়ে র হয়েছে, অর্থাৎ এখানে যে শব্দটা এসছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ব্যঞ্জনগম, তাই তো? তাই শব্দের শুরুতে যেহেতু পরিবর্তন হয়েছে, তাই এটা হয়ে যাবে আদি ব্যঞ্জনগম। কি হয়ে যাবে এটা? আদি ব্যঞ্জনগম। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মধ্য স্বরগম এবং মধ্য ব্যঞ্জনগম। আচ্ছা, মধ্য স্বরগম আমরা কাকে বলবো? যেমন আমি যদি বলি প্লেট, এই যে শব্দটি, এটি আমরা উচ্চারণ করছি কি? প্লেট। তো প্লেটকে দেখবে অনেক সময় অনেকে, এটা বিয়ে বাড়িতে বেশি দেখা যায়, যে প্লেটটা দাও তো। এই যে প্লেট শব্দটা কি ছিল? শব্দটা হচ্ছে প্লেট। প্লেট থেকে কি আসছে? প্লেট। এই যে প্লেট, লেট, এই যে শব্দটা, এটা হয়ে যাচ্ছে মধ্য স্বরগম। কেন হচ্ছে? তার কারণ দেখো শব্দের মাঝে একটা একার যুক্ত হয়েছে। এই যে একার, এ হচ্ছে কি? এ হচ্ছে স্বরধ্বনি না? তাই জন্য এটাকে বলা হচ্ছে কি? এটা বলা হচ্ছে মধ্য স্বরগম। কি বলা হচ্ছে? মধ্য স্বরগম। এবার যদি আমরা জানি মধ্য ব্যঞ্জনগম, তার মানে মাঝেই কিছু একটা যুক্ত হবে, তাই সেটা হবে মধ্য ব্যঞ্জনগম। কি, তাই তো? এখানে একটা আমি শব্দ নিচ্ছি, শব্দটার নাম হচ্ছে বানর। শব্দটার নাম কি? বানর। বানর। এই যে বানর, এটা কিন্তু আমরা খুব এখন একটা উচ্চারণ করি না। এখন আমরা কি উচ্চারণ করি? এখন আমরা উচ্চারণ করি বাঁদর, তাই তো? তাহলে একটা দেখো আমরা চন্দ্রবিন্দু উচ্চারণ করছি। তো এই যে উচ্চারণ, এটাকে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখিত রূপ কি পাবো? বাঁদর। তো দেখো বানর থেকে আমরা পেয়েছি বাঁদর। এই যে বানর থেকে বাঁদর, এখানে দেখো একটা চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে না? তো দেখো শব্দের মাঝে এই যে একটা চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে, দেখো এটা হচ্ছে বয়াকা, তারপর হচ্ছে আ, তারপরে কিন্তু চন্দ্রবিন্দু। বয়ে আগে চন্দ্রবিন্দু কিন্তু নয়, ঠিক আছে? তো যেহেতু এটা মাঝখানে যুক্ত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনগম। কি বলা হচ্ছে? মধ্য ব্যঞ্জনগম। বোঝা গেল? দেখো এটা শব্দের কিন্তু মাঝখানে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অন্ত স্বরগম এবং অন্ত ব্যঞ্জনগম। অন্ত মানে আমরা কি জানি? অন্ত মানে আমরা জানি শেষ। তাহলে শেষে যদি কোনো শব্দ এসে যুক্ত হয়, তবেই তাকে আমরা কি বলছি? অন্ত স্বরগম। কি, তাই তো? তাহলে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি আমি বলি সত্য, কি শব্দটা? সত্য। কিন্তু এটাকে যদি আমি বলি সত্যি, সেক্ষেত্রে শব্দটা কি ভুল হবে? না, ভুল কিছুই হবে না। কি হবে? এটা সত্যি। তো দেখো শব্দটা ছিল সত্য, সেখান থেকে আমরা সে সত্যি। তো এই দেখো শব্দের শেষে যে একটা হস্যই যুক্ত হচ্ছে, এই হস্যই যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা কি বলছি? অন্ত স্বরগম। কি বলছি এটাকে আমরা? এটাকে আমরা বলছি অন্ত স্বরগম, ঠিক আছে? তাহলে কেন বলছি? এটি শব্দের শেষে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা ব্যঞ্জনগমের ক্ষেত্রে চলে যাই, সেক্ষেত্রে আমরা কেমন একটা উদাহরণ পাই? হচ্ছে নানা, না না। এই যে নানা, এখান থেকে একটা ধ্বনি পরিবর্তন হয়েছে, যেটা আমরা অনেক বেশি ইউজ করে থাকি, সেটা হচ্ছে নানান। কি আমরা বলি না? নানান কথাবার্তা, নানান জিনিসপত্র। এই যে নানান, এই নানানটা কোথা থেকে এসছে? এটা নানা থেকে এসছে। তাহলে শব্দটা কি ছিল? নানা। সেখান থেকে কি হচ্ছে? নানান। এই যে দেখো শব্দের শেষে একটা কি যুক্ত হচ্ছে? একটা ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কি? তাই এটাকে বলা হচ্ছে অন্ত ব্যঞ্জনগম। বোঝা গেল? তাহলে আমরা অন্ত ব্যঞ্জনগম কাকে বলছি? শব্দের শেষে যখন ব্যঞ্জন বর্ণ যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা বলছি অন্ত ব্যঞ্জনগম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ধ্বনির আগমনে এই টোটাল ভাগ।
এর বাইরে আর কিছুই নেই। তো এই হচ্ছে তোমাদের টোটাল ভাগ। তো চলো আরেকবার রিভাইজ দিই তাহলে কী কী আমরা পড়লাম আজকে। তো প্রথমে আমরা পড়লাম যে ধ্বনি পরিবর্তন কাকে বলে এবং ধ্বনি পরিবর্তন কী কারণে হয়। দ্বিতীয় আমরা যেটা পড়লাম ধ্বনি পরিবর্তনের কটা ভাগ, টোটাল আমরা 4টে ভাগ পড়েছি। কী কী? একটা ধ্বনির আগমন, তারপর ধ্বনির লোপ, তারপর ধ্বনির পরিবর্তন, তারপর ধ্বনির রূপান্তর। আচ্ছা, ধ্বনির আগমন পড়তে গিয়ে আমরা যেটা জেনেছি যে ধ্বনির দুটো রূপ, যেটা আমরা অনেক আগেই জেনেছি যে এটা কি, এটা ব্যঞ্জনধ্বনি, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। তো এই যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিতে একটা নতুন করে ধ্বনি আগমন আসছে, তাই এটাকে বলা হচ্ছে স্বরাগম, আর এটাকে বলা হচ্ছে কি, ব্যঞ্জনগম, সেটা আমরা জেনেছি। আচ্ছা, স্বরাগমকে কয় ভাগে ভাগ করেছে আর ব্যঞ্জনগমকে কয় ভাগে ভাগ করেছে সেটা আমরা জানলাম। স্বরাগমকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে, সেমভাবেই কিন্তু ব্যঞ্জন বর্ণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো স্বরাগম কোনগুলো কী কী? যেমন আদি স্বরাগম, আদি ব্যঞ্জনাগম, মধ্য স্বরাগম, মধ্য ব্যঞ্জনাগম, আর অন্ত স্বরাগম, অন্ত ব্যঞ্জনাগম, এটা আমরা জানলাম। আচ্ছা, আদি স্বরাগম কাকে বলে? আদি স্বরাগম, তো আদি স্বরাগমের একটা উদাহরণ আমরা কি জানলাম, যেমন স্টেশন, সেখান থেকে স্টেশন, তো এটা হচ্ছে কি একটা আদি স্বরাগমের উদাহরণ। এখানে যদি বলি আদি ব্যঞ্জনাগমের উদাহরণ কি, তাহলে কি দেখো, রিজু থেকে হচ্ছে রুজু, রিজু ছিল এখন হচ্ছে রুজু, এটা হচ্ছে কি আদি স্বরাগমের, আদি ব্যঞ্জনাগমের একটা উদাহরণ। আচ্ছা, আবার যদি বলি প্লেট থেকে হচ্ছে পেলেট, এই যে প্লেট থেকে পেলেট, এটা হচ্ছে কি, এটা মধ্যগম, এটা মধ্য স্বরাগমের একটা উদাহরণ। আবার যদি এখানে আমরা বলি বানর, শব্দটা ছিল বানর, সেখান থেকে হয়েছে বাঁদর, এই যে বানর থেকে বাঁদর হয়েছে, এটা হচ্ছে কি মধ্য ব্যঞ্জনাগমের একটা উদাহরণ। আবার যদি আমরা বলি সত্য থেকে হয়েছে সত্যি, একটা হর্ষই এসে লাস্টে যুক্ত হয়েছে, এটা হয়ে যাচ্ছে কি আদি স্বরাগম। আবার যদি আমরা এখানে দেখি নানা থেকে হচ্ছে নানান, দেখো শব্দের শেষে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছে, তাই এটাকে আমরা বলছি অন্ত ব্যঞ্জনাগম। বোঝা গেল আজকের এই যে ধ্বনি। তো আজকে আমাদের কমপ্লিট হলো এই যে ধ্বনির আগমন, এটা কমপ্লিট হলো। বাকি আমাদের 3টে রয়েছে, কী কী? একটা ধ্বনির লোপ, একটা ধ্বনির পরিবর্তন, একটা ধ্বনির রূপান্তর। বাকি এই 3টেগুলো ঠিক এই রকমভাবেই সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাই অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। ওকে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।